শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ ইসলাম। দুপুরে রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এ দাবি তিনি জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীরা এখনো ন্যায় বিচার পায়নি। জুলাইয়ে ছাত্র জনতা গণহত্যার বিচার কাজে ধীর গতি দেখা যাচ্ছে, আর এই সরকার আসার পর মাত্র 2টি মামলার রায় এসেছে। বিচার কাজে গতি বাড়ানোর পাশাপাশি জুলাই শহীদদের কবরগুলো সংরক্ষণের দাবি জানান তিনি। বলেন, নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই সেটা খুলে দিবে। জুলাই হত্যা ষড়যন্ত্র সহ নানা অভিযোগে হাসানুল হক ইনুর 10 বছরের সাজা যথেষ্ট নয় উল্লেখ করে নাহিদ প্রত্যাশা করেন এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম, জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। আপনারা জানেন, গতকালকে ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে জুলাইয়ের 1 তারিখ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। তাই শহীদদের অবদানের দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ প্রতিদিন ধারণ করতে হবে। এ সময় তিনি বলেন, শহীদদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই আলো ভুবন ভরা আলো। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। কোনো অগণতান্ত্রিক, স্বৈরাচারী কোনো ধরনের পদক্ষেপ, কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে। তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। জুলাই এলে কিছু মানুষের কাছে ফিরে আসে জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর স্মৃতি। সেই স্মৃতিতে আছে চোখের আলো হারানোর বেদনা, শরীরে গুলির দাগ আর না বলা অসংখ্য গল্প। তারা কেউ নেতৃত্ব দিতে রাস্তায় নামেননি, কেউ কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ছিলেন না। উত্তাল সেই সময় শুধু মনে হয়েছিল নীরব থাকার চেয়ে মাঠে নামা জরুরি। 2 বছর পর দুজন জুলাই যোদ্ধার গল্প শুনেছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। আমার জ্ঞান আসলো তখন, আমাকে যখন হসপিটালে ভর্তি করানো হলো, তখন উনি বলতেছে, আপনি তো লাশের উপর পড়ে আছেন, অনেকজন মারা গেছে, আপনি তো জীবিত আছেন, এটার জন্য আল্লাহকে শুকরিয়া জানান। 2 বছর আগের দিনগুলোর কথা স্মরণ করতে এখনো শিউরে ওঠেন রায়েরবাগের আজম। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, উত্তাল দিনগুলোতে নেমেছিলেন মাঠে, কারো ডাকে নয়, বিবেকের তাড়নায়। আমি কোনো দলের সাথে, কোনো কারোর সাথে বা ছিলাম না, ইনভলভ ছিলাম না, বা কোনো দলও করি না আমি, কিন্তু কোনো কিছু তখন যে আসলে কোটা বিরোধী সবার জন্য, আমার ছেলে মেয়ে বা ভবিষ্যতে যে অনেকজন আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এই জন্যই আসলে আমি আন্দোলনে প্রথম, আমি 17 তারিখ কিন্তু আসছিলাম। 2024 সালের 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে চিরতরে হারান ডান চোখের দৃষ্টি। ডান পায়ে বুলেটের ক্ষত চিহ্ন এখনো স্পষ্ট। এতটুকু পর্যন্ত আমার হয়েছে। শরীরের ঘা শুকিয়েছে, কিন্তু মনের দাগ এখনো দগদগে। যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন, সেই পরিবর্তনের অনেকটাই এখনো অধরা বলেই মনে করেন গোলাম আজম। আমরা কিন্তু কোনো সরকারকে এনে বসানোর জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমরা যদি দেশটা ভালো চলুক, যেন সব মানুষ যেন সমানভাবে সবকিছু করতে পারে, এইসব কারণে আমরা আসলে আন্দোলনে গেছি, যে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। কিন্তু কোনো মানুষের অধিকার বাস্তবায়ন হয়নি এখনো পর্যন্ত। আসলে জিনিসটা হলো কি, আমরা আর কি যেভাবে গেছিলাম। একই দিনের আরেক গল্প রাজধানীর উত্তরায়। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম হটস্পট ছিল এই হাউস বিল্ডিং আজমপুর এলাকা। মাত্র 21 বছর বয়সে পুলিশের গুলিতে রিয়াদ হোসেন হারিয়েছেন বাম চোখের দৃষ্টি। গলা আর ঘাড়ে এখনো রয়ে গেছে ছড়রা গুলির চিহ্ন। 2টা বুলেট আসলে আমার চোখের উপরে এসে লাগে,
তো উপরের পাপড়িতে, যে পাপড়িতে লাগানোর পরে আর কি এমন অবস্থা হয়েছে যে পাপড়ির যে একটা বুলেটের যে প্রেশারের কারণে ভিতরে যে রেটিনা ছিল রেটিনা মানে ড্যামেজ হয়ে যায়। চোখের আলো হারিয়েছেন কিন্তু বিশ্বাস হারাননি। রিয়াদের ভাষায় দেশের প্রয়োজনে মানুষকে কখনো কখনো নিজের নিরাপত্তার হিসাব ভুলে যেতেই হয়। একটা দল চলে গেছে আর একটা দল আসছে, জিনিসটা পার্থক্য হয়েছে এইটুকুই। কিন্তু দেশের যে একটা যে আমরা চেয়েছিলাম যে একটা পরিবর্তন, ওরকম একটা পরিবর্তন হয় নাই আসলে। এটার জন্য আর কি আমাদের আরও চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কি করলে আসলে আমাদের দেশ পুরোটাই চেঞ্জ হবে। ভরসা না হারানোর দৃঢ়তা থাকলেও আক্ষেপ আছে অপূর্ণ প্রত্যাশার। অনুভূতি আলাদা হলেও চেতনার জায়গা পুরোপুরি এক। লাখ লাখ তরুণ যুবা সে সময় একাট্টা হয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে। রাজনৈতিক পরিচয়হীন লড়াকু এসব মানুষের জীবনে জুলাই চিরস্থায়ী এক প্রেরণা। জুলাই আন্দোলন নিয়ে নানান জনের নানান রকম ব্যাখ্যা থাকতে পারে, তবে সে সময়ে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের বেশিরভাগই ছিলেন অরাজনৈতিক এবং শিক্ষার্থী। তারা সবাই তখন আন্দোলনে নেমেছিলেন সময়ের প্রয়োজনে। দেশে আবারও যদি কখনো সংকট তৈরি হয়, আবারও মাঠে নামার প্রয়োজন পড়ে, এই শিক্ষার্থীরাই থাকবে মিছিলের সবার সামনের সারিতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়ার রাতে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের পরের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচের শুরু থেকে সুইডিশদের উপর চড়াও হয় ফরাসিরা। ৪৪ মিনিটে উলিসের পাস থেকে প্রথম ডেডলক ভাঙেন এমবাপ্পে। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্কোলা। আর ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে। একই সাথে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোলের মালিক তিনি। ৮৬ মিনিটে হল্যান্ডের ট্রেডমার্ক ফিনিশিংয়ে জয়সূচক গোলে আইভরি কোস্টকে স্তব্ধ করে দিল নরওয়ে। প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল ভাইকিংরা। তবে স্ক্যান্ডিনেভিয়ানদের রূপকথা এখানেই থামছে না। ৬ জুলাই শেষ ১৬ মহারণে প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কেন সেলেসাওদের জন্য মূর্তিমান আতঙ্কে এই নরওয়ে? ডালাসের নাটকের শেষ অঙ্কটা যেন আগে থেকেই লেখা ছিল নরওয়ের গোল মেশিন আর্লিং হ্যালান্ডের জন্য। ৩৯ মিনিটে আন্তোনিও নুসার চোখ ধাঁধানো কার্লিং শটে নরওয়ে লিড নিলেও ৭৪ মিনিটে আমাদ দিয়ালোর গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। কিন্তু ম্যাচের যখন ঠিক ৪ মিনিট বাকি, ঠিক তখনই প্যাট্রিক বার্গের পাস থেকে আসে হালান্ডের সেই জয়সূচক ট্যাপ ইন। চলতি বিশ্বকাপে নিজের পঞ্চম গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬তে তুললেন এই ম্যান সিটি স্ট্রাইকার। আর এই জয়ের পরই নরওয়ে দল এখন ব্রাজিলের জন্য এক মূর্তিমান আতঙ্ক। প্রথম কারণ আর্লিং হ্যালান্ড, যিনি টানা ১৩টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার অবিশ্বাস্য ফর্মে আছেন। শুধু তাই নয়, গোল্ডেন বুটের দৌড়ে ৬ গোল করা লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মাত্র ১ গোল কম করে। দ্বিতীয়ত, মাঝমাঠে ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ডের অনবদ্য ক্রাফটম্যানশিপ। বিশ্বকাপের প্রথম ৩ ম্যাচেই অ্যাসিস্ট করে যিনি রেকর্ড গড়েছেন। তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক থ্রেট হচ্ছে ইতিহাস। দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৮ সালের সেই বিখ্যাত স্মৃতি ফিরিয়ে এনে আবারও বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে এই নরওয়ের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরে স্তব্ধ হয়েছিল তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৯৮ সালের সেই রূপকথা কি আবারও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিরিয়ে আনবে হ্যালান্ড ওডেগার্ডরা, নাকি অতীতের প্রতিশোধ নিয়ে কোয়ার্টারের টিকিট কাটবে ব্রাজিল? উত্তর মিলবে আগামী সোমবার। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ নাম লেখাল মেক্সিকো। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পর মাঠে হাই ভোল্টেজ এই ম্যাচটি গড়ায়। তবে দেরিতে শুরু হলেও মাঠের উত্তেজনায় কোনো কমতি ছিল না। ম্যাচের ২২ মিনিটে লিড নেয় মেক্সিকো। ফরওয়ার্ড ওলিয়ানের চমৎকার ফিনিশিংয়ে উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক গ্যালারি। আর সেই ধাক্কা সামনে ওঠার আগেই ৩১ মিনিটে ইকুয়েডরের জালে দ্বিতীয় বল পাঠান রাউল হিমেনেজ। মাত্র ৯ মিনিটের ব্যবধানে ২ গোল করে ম্যাচে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেন স্বাগতিকরা।
ইনজুরির কারণে রাউন্ড অফ 16 থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা। জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে বাম উরুর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। গ্রেড 2 এর এই চোটে প্রায় 1 মাস বাইরে থাকতে পারেন। বোস্টন গ্লোবের তথ্য মতে এই বিশ্বকাপে ব্রাজিলের ডাগআউটে আর দেখা যাচ্ছে না পাকেতাকে। জাপানের বিপক্ষে রাউন্ড অফ 32-তে প্রথমার্ধ শেষেই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লুকাস পাকেতা। ব্রাজিলের ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে স্ক্যানে এই মিডফিল্ডারের বা উরুর পেশিতে চোট ধরা পড়েছে। গ্রেড 2-র এই ইনজুরি থেকে সেরে উঠতে সময় লাগতে পারে 1 মাসের মতো, আর তাতে রাউন্ড অফ 16-এর ম্যাচ থেকে ছিটকে গেলেন 28 বছর বয়সী এই তারকা। রোববার নিউ জার্সিতে শেষ 16 ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে পাকেতার সার্ভিসটা পাচ্ছে না কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান গণমাধ্যম বোস্টন গ্লোবের তথ্য মতে এই বিশ্বকাপে আর খেলা হচ্ছে না পাকেতার, তাতে কিছুটা অস্বস্তিতেই পড়তে হতে পারে সেলেসাওদের। কার্লো আনচেলত্তির 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে সেই ধাক্কা সামাল দেওয়ার চ্যালেঞ্জ এখন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের স্বাগত জানাতে পেরে গৌরবান্বিত যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত দেশটির কনসাল জেনারেল আলবার্ট আরসেয়া যমুনা টেলিভিশনকে জানান, স্বাগতিক হিসেবে কিছুটা প্রত্যাশার চাপে তার দেশ। আর বিশ্বকাপের 6টি আসর দেখার অভিজ্ঞতা বিনিময় সহ নিজ দলের কৌশল, দুর্বলতা ও প্রত্যাশার কথাও জানান তিনি। আরেক মার্কিন কূটনীতিক স্কট হার্টম্যানের আছে ব্রাজিলিয়ান গ্রেট রোনালদোর সাথে খেলার অভিজ্ঞতা। সহকর্মী আহমেদ রেজার রিপোর্ট। বিশ্বকাপে 12 বারের অংশগ্রহণে সর্বোচ্চ অর্জন 1930-এর সেমিফাইনাল। 1994-এর পর 2026-এ হোস্ট কান্ট্রি যুক্তরাষ্ট্র। এবারের বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে উঠেছে আমেরিকানরা। স্বাগতিক দেশ হওয়ায় বাড়তি চাপের পাশাপাশি দলটির অভিজ্ঞতা, কৌশল, দুর্বলতা আর প্রত্যাশার বেশ ভালো খোঁজখবর রাখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিক অ্যালবার্ট আরসেয়া। সেগুলোই জানালেন যমুনা টেলিভিশনকে। 94-এ আমরা যখন স্বাগতিক ছিলাম তখন শুধু বিশ্বকাপে অংশ নেওয়াটাই ছিল আনন্দের, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এখন যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতি অনেক পরিণত। এটি আমার প্রথম বিশ্বকাপ নয়, আমি এর আগে পুরুষদের 5টি এবং নারীদের 1টি বিশ্বকাপ সরাসরি দেখেছি। যুক্তরাষ্ট্রে ফুটবল কিভাবে একটি বড় খেলায় পরিণত হয়েছে সেটা নিজ চোখে দেখা সত্যিই দারুণ। কখনো ভাবিনি আমরাও এত ভালো ফুটবল খেলবো, এত সমর্থন পাবো। বিশ্বকাপ ঘিরে পৃথিবী জুড়েই রোমাঞ্চ। সেই আয়োজনে বিশ্বের নানা প্রান্তের সমর্থকদের স্বাগত জানাতে পেরে খুশি যুক্তরাষ্ট্র। প্রত্যাশা, যুক্তরাষ্ট্র এবারের আসরে কোয়ার্টার ফাইনাল এমনকি সেমিফাইনালেও খেলতে পারে। বিশ্বজুড়ে সমর্থকদের যেভাবে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে সেটি প্রশংসার দাবি রাখে। আধুনিক যুগে আমাদের সেরা অর্জন কোয়ার্টার ফাইনাল। এবারও আমার বিশ্বাস দল অন্তত কোয়ার্টার ফাইনালে যাবে এবং সেমিফাইনালেও পৌঁছানোর সামর্থ্য রাখে। শক্তিশালী সমর্থন, সঠিক কৌশল আর ভাগ্য কিছুটা সহায় হলে যে কোনো দলই ইতিহাস গড়তে পারে। আমার দৃঢ় বিশ্বাস আমার জীবদ্দশায় যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতবে। ব্রাজিলের গ্রেট ফুটবলার রোনালদোর সাথে খেলার অভিজ্ঞতা জানালেন আরেক মার্কিন কূটনীতিক স্কট হার্টম্যান। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিলের পাশাপাশি ফ্রান্সও বেশ শক্ত দাবিদার বলে মত তার। আর যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই সেটি হবে অসাধারণ অর্জন। আমি অর্ধেক ব্রাজিলিয়ান। রিও ডি জেনিরিওতে আত্মীয়দের কাছে বেড়াতে গেলে একদিন বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতের কাছে ফুটবল খেলেছিলাম। সেই ছোটবেলায় এখনকার ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো এসে প্রায় আধ ঘন্টা আমার সঙ্গে খেলেছিল। সেই মুহূর্ত আমি কখনো ভুলব না। যুক্তরাষ্ট্রের নারী দল বিশ্ব ফুটবলের পরাশক্তি। পুরুষ দলও সেই পথে হাঁটতে শুরু করেছে বলে মনে করেন এই দুই কূটনীতিক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপ মানে শুধু মাঠের লড়াই নয়, কোটি মানুষের আবেগ যাতে মেতে ওঠে ঢাকার অলিগলি। ঘরে টিভি থাকলেও বন্ধুদের সাথে বড় পর্দায় খেলা দেখতে উৎসবে মাতেন অনেকে। চায়ের দোকান, পাড়া মহল্লা হয়ে ওঠে খণ্ড খণ্ড স্টেডিয়াম, চলে কথার লড়াই। আর সবাই মিলে একসাথে খেলা দেখার সেই আনন্দঘন মুহূর্তের গল্পই জানাচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ ইসলাম।
মধ্যরাত, তবু ঘুমাচ্ছে না ঢাকা। অলিগলির মোড়ে মোড়ে চায়ের দোকানের সামনে জড়ো হচ্ছে মানুষ। কেউ দাঁড়িয়ে, কেউ বেঞ্চে বসে, কারো হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, কারো গায়ে প্রিয় দলের জার্সি। সবার চোখ আটকে আছে ছোট টিভির পর্দায়। গোলের সুযোগ তৈরি হওয়া মানেই টান টান উত্তেজনা, আর পছন্দের দল বল জালে দিলেই উল্লাসে ফেটে পড়ে পুরো গলি। কে কোন দলের সমর্থক সেটা নিয়ে চলে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক। হাসি আনন্দের সাথে খেলা দেখার এই উৎসব চলে গভীর রাত পর্যন্ত। এই আনন্দ তো সবসময় থাকবে না, যতক্ষণ খেলা আছে এই আনন্দটা খুব সবাই উপভোগ করতেছে। রাত 1টা 2টা 3টা সব সময়। আমাদের তো আর টিভির রাস্তাঘাটে নাই, চার দোকানে আইলে আমরা চা খাই আর টিভি দেখি। 10 জনে মিলে বিশ্বকাপের খেলা, আবার দেখেও 10 জনে মিলে, এই জিনিসই মজা বেশি। সবাই একটা আনন্দ উৎসবমুখর থাকে পরিবেশ। আমরাও খেলা থাকি, পাবলিকও আসে, চা বিক্রি বেশি হয়। বিশ্বকাপ আসলে বাংলার পাড়া মহল্লা হয়ে ওঠে এক একটি স্টেডিয়াম। সবাই মেতে ওঠেন খেলা দেখার আনন্দে, সাথে থাকে খাওয়া দাওয়ার আয়োজনও। পরিচিত অপরিচিত সবাই কয়েক ঘন্টার জন্য হয়ে ওঠেন এক পরিবারের সদস্য, তৈরি করে এক অনন্য রকম সামাজিক বন্ধন। ছোট ভাই বড় ভাই মিলে খেলা দেখতেছি, অন্যরকম একটা ফিলিংস। এখানে খিচুড়ি পাক হইছে, হয়তো ব্রাজিল জিতবে, সবাই আনন্দ করবো একসাথে, খাবো একসাথে। এই ভাই আর এই ভাই হচ্ছে আমার শত্রু, মানে আর্জেন্টিনা, কিন্তু এই লোকটা হচ্ছে অরিজিনাল জার্মানি। গত পরশুদিন গোল হারার পর আমার সাথে দেখা করেন 2 দিন। খেলার ফিকচারের সাথে বদলে যায় পরিবারের রুটিন। রাত জাগা, একসঙ্গে খাওয়া, খেলার আগে প্রিয় দল নিয়ে খুনসুটি, আর গোল হলেই পুরো ঘর জুড়ে আনন্দের চিৎকার। এই যেমন বাকি বিল্লার পরিবার, ব্রাজিল জাপানের খেলা দেখছে বাবা ছেলে সহ আত্মীয় স্বজন। খেলার আগে ও পরে এ নিয়ে তাদের মধ্যে চলে মধুর কথা লড়াই। দিন শেষে সবাই একই পরিবার ও আবেগের সুতোয় গাঁথা। আমার কাছে এটা একটা দীর্ঘ প্রতীক্ষার মতো লাগে, এবং এই খেলাগুলো আমি রাত জেগে সবসময় দেখি, এনজয় করি সবাইকে নিয়ে। শুধুমাত্র এই যে আমার সাথে যারা যারা আছে এখানে, মানে তাদের উন্মাদনাটা দেখে আমি আসলে ঘুমাইতে পারি না। আমাকে জেগে থাকতে হয়, আমি প্রত্যেকটা খেলা দেখি। আমরা যে দলকেই সাপোর্ট করি, আমরা কিন্তু বাঙালি, আমরা যেন আমাদের এই সাপোর্টের সমর্থনটাকে নিয়ে যেন কোনো কলহের মধ্যে না জড়িয়ে যায়। কয়েকদিন পরেই শেষ হবে বিশ্বকাপ, কমে যাবে রাত জেগে টেলিভিশনের সামনে ভিড়, কিন্তু এই মুহূর্তগুলো থেকে যাবে স্মৃতিতে। কারণ ফুটবল শুধু 90 মিনিটের খেলা নয়, যেন জয় পরাজয়ের হিসাব ছাপিয়ে জিতে যায় মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর 11টি শিক্ষা বোর্ডে ফর্ম পূরণ করেছেন 12,67,486 জন পরীক্ষার্থী। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এই বোর্ডের 310টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দেবে 3,393 জন। আর দেশের 2,697টি কেন্দ্রে বসবেন শিক্ষার্থীরা। প্রথম দিন দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশের জন্য বলা হয়েছে। এইচএসসি সমমান পরীক্ষায় সুষ্ঠু স্বচ্ছ নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ কক্ষ ব্যবস্থাপনা সহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে। ফলে এ খাতে গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে বুটেক্সের 52তম ব্যাচে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, পূর্বে টেক্সটাইল খাতে ভারতীয় ও শ্রীলঙ্কানরা কাজ করত এবং এই পর থেকে এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। টেক্সটাইলের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে হবে। তিনি জানান, আগামীতে শিক্ষা খাতে কোনো জট থাকবে না। এসএসসি, এইচএসসি, স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন হবে। আর 2027 সালে কারিকুলাম পরিমার্জন, 2028 সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। গৌরবের প্রথম দিন মোট রপ্তানি আয়ের একটি বড় অংশ এই শিল্প থেকে আসে। জনাব তারেক রহমান সাহেব, তিনি এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার মধ্যে উনি হলেন টেকনিক্যাল, মিন্স টেকনিক্যাল, ভোকেশনাল, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনিথিং টেকনিক্যাল, উনি হচ্ছেন সেইটা সবচেয়ে, উনি এটাকে সবচেয়ে বেশি লাইক করেন। টেক্সটাইল ইউনিভার্সিটি, এখানে গবেষণা উন্নত মানের হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই, যেটা আমাদের করতেই হবে, আর কোনো বিকল্প নেই। রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চলছে। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা ও স্থানীয় সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমান। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী অনুশাসন মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় এমপিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জানান, ধাপে ধাপে সারা দেশে সংসদ সদস্যদের সাথে সমন্বয় করা হবে। এডিস মশা নিধনের কার্যক্রম চালানো হবে। আর এ সময় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী। বর্জ্য ড্রেনে ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান তিনি জানান। আর বিদ্যুৎ সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার, বিরোধী দল ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব। উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার নির্বাচন এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবার জন্য। যদি সরকারের সঙ্গত উদ্যোগে বিরোধী দল আমরা যথাযথ সহযোগিতা করি, আমরা একটা ভালো দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। দেশ শুধু সরকারি দলের না, শুধু বিরোধী দলের না, দেশ আপামর জনগণের। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সকালে রাজধানীর খিলগাঁয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রকাশনার প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। বলেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবস্থাপনার উপর তিনি জোর দেন। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। মহাপরিচালক বাংলাদেশ সকল সদস্যদেরকে আমি অভিবাদন জানাই। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল কেমন করে ছিনতাই হয়ে গিয়েছে ডিজিটাল কায়দায়। সত্য, যাচাইকৃত এবং জনস্বার্থভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে প্রান্তিক কণ্ঠস্বর দায়িত্বশীল গণযোগাযোগের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসাবে প্রতিষ্ঠিত হবে বলেই আমি বিশ্বাস করি। গণতান্ত্রিক সকল আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা জন্ম দিয়েছে একটি দেশের, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি হয়। এ সময় বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতাও চেয়েছেন উপাচার্য। অতিথিরা বলেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের মাধ্যমে বিদেশেও সুনাম অর্জন করেছেন তারা। বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান রয়েছে এবং শূন্যে নেমে এসেছে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ। শুধু গণতন্ত্র না, একই সাথে উচ্চ শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে। পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, জাতিগোষ্ঠীকে তৈরি করেছে। আমরা সেটা অত্যন্ত সানন্দের চিত্তে গ্রহণ করি এবং সেটাকে শ্রদ্ধা জানাই। ব্যবসা বিনিয়োগে নানামুখী সুযোগ দেয়া হয়েছে। পণ্যমূল্য কমাতে মিলেছে কর ছাড়, কিন্তু বিশাল ব্যয়ের চাপ সামাল দেয়া কঠিন। দুর্বল রাজস্ব ব্যবস্থায় বাড়তি আয় করে ব্যয় করার ইচ্ছা থাকলেও তা কষ্টসাধ্য। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ। উৎপাদন বৃদ্ধি করে জিডিপি লক্ষ্য পূরণেও আছে নানা শঙ্কা। আজ থেকে শুরু হলো নতুন অর্থ বছরের পথ চলা। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতিতে গতির সঞ্চার আর দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হবে সরকারের সামনে পরীক্ষা। প্রচলিত ধারা থেকে বের হয়ে কিছু ক্ষেত্রে আনা হয়েছে ভিন্নতা। নতুন সরকারের প্রথম বাজেটে আছে নতুনত্ব, তবে বড় আয়ের আকাঙ্ক্ষা এবং ব্যয়ের দিক নিয়ে আছে নানা প্রশ্ন।
শুরু হলো নতুন অর্থ বছর 2026-27। ব্যয় করতে হবে 9,38,000 কোটি টাকা। গেল অর্থ বছরের চেয়ে যা প্রায় 1.5 লাখ কোটি টাকা বেশি। অর্থনীতির এই টালমাটাল অবস্থায় বাজেট বাস্তবায়ন নিয়ে আছে নানামুখী শঙ্কা। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। নতুন বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য 7.5%, প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%। প্রশ্ন হচ্ছে কতটা সহজ হবে এই লক্ষ্য পূরণ? এসেনশিয়াল কিছু আইটেমের উপর 60টি পণ্যের উপর যেখানে সোর্স ট্যাক্স কমানো হয়েছে তার বেনিফিটটা যাতে সাধারণ জনগণ পায়, অর্থাৎ এই চ্যালেঞ্জটা আসলে যেহেতু সরকার কিন্তু এখান থেকে কিছু রেভিনিউ লস করতেছে, এটি জনগণের স্বার্থে, তো জনগণ যাতে সেখান থেকে বেনিফিটটা পায় এই মনিটরিং মেকানিজমটা খুব সেখানে দরকার। ব্যয় সামাল দিতে হলে আয় দরকার, তাই এনবিআর এর ঘাড়ে বিশাল রাজস্ব আদায় লক্ষ্য তুলে দিয়েছেন অর্থমন্ত্রী, যার আকার 6,04,000 কোটি টাকা। সদ্য সমাপ্ত অর্থ বছরে রাজস্ব আদায় পরিস্থিতি নাজুক। সংস্কার ছাড়া এই বছরের লক্ষ্য পূরণ কিভাবে সম্ভব? সরকার অনেক ভালো কাজ আমি দেখতে পাচ্ছি করার একটা উদ্যোগ নিয়েছে, হ্যাঁ না? সাধারণ মানুষ, গরিব, কৃষক, সাধারণ বিভিন্ন জনের চেষ্টা করছে, বিভিন্ন কার্ড সিস্টেমে, খুবই ভালো উদ্যোগ, কিন্তু টাকা তো লাগবে। অটোমেশনের কোনো বিকল্প নাই। এইটা একবারে পুরো ট্যাক্স প্রসেসগুলা, ইনকাম ট্যাক্স বলেন, কাস্টমার বলেন, ভিএটি বলেন, সবগুলোকে পুরো অটোমেশন। বাজেটে দুশ্চিন্তার নাম বিশাল ঘাটতি, যার আকার 2,43,000 কোটি টাকা। ঘাটতি সামাল দিতে বৈদেশিক ঋণ ও সহায়তা এবং ব্যাংক খাত নির্ভর হয়েছে সরকার। প্রশ্ন হচ্ছে সংকটে থাকা ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কতটা গ্রহণযোগ্য? সংস্কার পদক্ষেপ কি নেওয়া উচিত? বাংলাদেশ ব্যাংকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে শুনানি করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আর্থিক খাতের সংস্কার কোনো কমিশন টমিশন কিচ্ছু করা লাগবে না, যদি অর্থ মন্ত্রণালয় কাজ করে। এটা করতে গেলে অনেক বড় বুকের পাটা দরকার আছে। ঋণ ও সুদ পরিশোধে বছর জুড়ে চাপে থাকবে সরকার। কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ও সক্ষমতা বৃদ্ধিতেও মনোযোগের বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। উজানের ঢল আর বৃষ্টি কমে আসায় উত্তরের নদ নদীর পানি কমছে। কুড়িগ্রামে দুধকুমার নদের পানিতে প্লাবিত বেশিরভাগ এলাকা থেকে বানের জল নেমেছে, তবে 7টি উপজেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। প্রায় 500 হেক্টর জমির ফসল ডুবেছে। জেলায় নদ নদীর পানি কমলেও স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা জারি রেখেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা সহ কয়েকটি জেলায় নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। আতঙ্কে দিন কাটছে ভাঙন কবলিত এলাকার মানুষের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কুড়িগ্রামের 16টি নদ নদীর মধ্যে তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর, জিঞ্জিরাম, ব্রহ্মপুত্র নদের 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে জরুরি ভিত্তিতে 30টি পয়েন্টে কাজ চলমান। এই শহরের মধ্যে আরো 1-150 বাড়ি ছিল, এই 1-150 বাড়ি চলে গেছে। ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে, তারপরে এই পর্যন্ত কোনো কাজ হইতেছে না। ভাঙি গেল আবার এই লোকে দিয়ে সরে নিয়েছি, তাছাড়া তো উপায় নেই। বাড়িঘর দেখতে বাড়ানো যায় না, বাজার বই যাওয়া যায় না, বুঝেন নাই? পরিবার নিয়ে অনেক সমস্যাতে আছে। আমি 80,000 টাকা এনজিও থেকে লোন উড়াইয়া এই পটল ক্ষেত করছি, শশা করছি এবং পাট ক্ষেতও করছি। এখন বন্যা আসিয়ে সব তলে গেল। পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় বড়কেও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এসব কথা বলেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আইজিপি জানান, পূর্বাঞ্চলে আইন শৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইনস, 3টি ডিসি অফিস, 41টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। এরই মধ্যে পুলিশের অনুকূলে বরাদ্দকৃত 29.21 একর জমির মধ্যে 18.63 একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পূর্বাঞ্চলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় 6,524 জন জনবল সৃষ্টির পরিকল্পনাও রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
চলতি বিশ্বকাপ সহ 3 আসরে 18 গোল করে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় 2 নম্বরে এখন কিলিয়ান এমবাপ্পে। সেই সাথে নকআউট ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন তিনি। 9 ম্যাচে 9 গোল করে পেছনে ফেলেছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদো নাজারিওকে। এছাড়াও গোল্ডেন বুটের দৌড়ে ষষ্ঠ গোলে মেসির পাশেও বসেছেন এমবাপ্পে। কিন্তু এত কিছুর পরেও যেন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই। তবুও চলতি বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনের মতো দলের কাছে এখন থ্রাশের আরেক নাম হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে। ছুটেই চলেছেন কিলিয়ান এমবাপ্পে, তাকে থামানোর সাধ্যকার। রাউন্ড অফ 32-তে সুইডেনের রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে করলেন দুর্দান্ত জোড়া গোল, যা বিশ্বকাপের নকআউটে তার চতুর্থ একাধিক গোলের ঘটনা। টুর্নামেন্টের ইতিহাসে অন্য যে কোনো খেলোয়াড়ের তুলনায় এই সংখ্যাটি দ্বিগুণ। এছাড়া সামগ্রিকভাবে বিশ্বকাপের 7 ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে। তাতেই তিনি এখন লিওনেল মেসির ঠিক পেছনে নিজের নামের পাশে যোগ করেছেন 18টি বিশ্বকাপ গোল, তাও আবার মাত্র 18 ম্যাচ খেলে। অথচ বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আলোচনার টেবিল জুড়ে এখনো ল্যাটিন আমেরিকার 2 পরাশক্তি ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে নিয়ে যত মাতামাতি, তার 4 ভাগের 1 ভাগ আলোও যেন কাটতে পারছে না বর্তমান রানার্স আপ ফ্রান্স কিংবা তাদের এই অতিমানবীয় ত্রাস এমবাপ্পে। বিশ্বকাপ এলেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ব্রাজিল আর্জেন্টিনা, সেই সাথে ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স আর নেইমার কিংবা লিওনেল মেসির শেষ বিশ্বকাপের যে উন্মাদনা, তার আড়ালেই যেন ঢাকা পড়ে যাচ্ছে ফরাসিদের এই অবিশ্বাস্য জয়যাত্রা। আর নানা তারকাদের পেছনে ফেলে একের পর এক রেকর্ড ভেঙে গুড়িয়ে দিচ্ছেন ফরাসি এই অধিনায়ক। কিন্তু এত কিছুর পরেও ফুটবল প্রেমীদের কাছে যেন অদৃশ্য এই নাম্বার 10। কিন্তু সত্যি বলতে ফ্রান্স বা এমবাপ্পে স্পটলাইটে থাকুক আর না থাকুক, পারফরমেন্স বলছে এবারের বিশ্বকাপে প্রতিপক্ষ দলগুলোর ঘুম হারাম করার মতো যথেষ্ট শক্তিশালী দল বনে গেছে ফরাসিরা, যে দলের প্রাণভোমরা এমবাপ্পে। চলতি আসরে ইতিমধ্যেই 6 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিও মেসির সাথে যৌথভাবে শীর্ষে আছেন এই তারকা। এখন পর্যন্ত শুধুমাত্র বিশ্বকাপের নকআউটে করেছেন 10 গোল। তবে সুইডেন ম্যাচের প্রথম গোলটির মাধ্যমে তিনি সর্বকালের তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকেও ছাড়িয়ে গেছেন। এদিকে 2018 সালে 19 বছর বয়সে অভিষেকের পর থেকে পেলের পর বিশ্বকাপের ফাইনালে কনিষ্ঠতম গোলদাতা ও ফ্রান্সের ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতার রেকর্ড এখন তার দখলেই। এর আগে 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে পেলের পর প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করার গৌরবও অর্জন করেছিলেন তিনি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে লেবানন ইস্যুতে বেপরোয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যতদিন হিজবুল্লাহর হুমকি থাকবে ততদিনে ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে লেবাননে, এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছেন নেতানিয়াহু। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চল সফরে যান তিনি। কথিত নিরাপত্তা অঞ্চল পরিদর্শন করে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দেন সেনাদের প্রতি। লেবাননে ইসরায়েলের দখলকৃত কথিত নিরাপত্তা অঞ্চল পরিদর্শনে বেনিয়ামিন নেতানিয়াহু, সাথে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং শীর্ষ সামরিক কমান্ডাররা। সেনাদের সাথে সাক্ষাতে আবারও কঠোর বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হিজবুল্লাহকে ইরানের নেতৃত্বাধীন শয়তানের বলয়ের অংশ আখ্যা দেন তিনি। সশস্ত্র গোষ্ঠীটি ধ্বংস না হওয়া পর্যন্ত লেবাননের সেনা মোতায়েন থাকবে বলে জানান নেতানিয়াহু। হিজবুল্লাহর হুমকির তাৎক্ষণিক জবাবের নির্দেশও দেন। হিজবুল্লাহর 1.5 লাখ মিসাইলের ভান্ডারের মাত্র 8% অবশিষ্ট আছে বলে দাবি নেতানিয়াহুর। গোষ্ঠীটির 9,000 যোদ্ধাকে হত্যার দাবিও করেন। আমরা ইরানের নেতৃত্বাধীন শয়তানের বলয়ের সন্ত্রাসীদের ধ্বংস করেছি। ইরানেও হামলা চালিয়েছি, তাদের মিসাইল ভান্ডারের মাত্র 8% অবশিষ্ট আছে। লেবাননে নিরাপত্তা জোন তৈরি করেছি, গাজায়ও করেছি। হিজবুল্লাহ হুমকি তৈরি করলে পাল্টা ব্যবস্থা নিতে আপনারা অপেক্ষা করবেন না। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের অন্যতম শর্ত লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ। তবে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও দেশটিতে আগ্রাসন বন্ধ করেনি তেল আবিব। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ। ক্ষমতার প্রভাব খাটিয়ে রীতিমতো আঙ্গুল ফুলে কলা গাছ দশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কেবল তাই নয়, অর্থ সম্পদ ফুলে ফেপে উঠেছে ট্রাম্প পরিবারের সদস্যদেরও। গেল বছর ক্রিপ্টো খাত থেকে তার পরিবারের আয় $1.4 বিলিয়ন বেশি।
মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন উপহার সামগ্রী থেকে উপার্জন মিলিয়ন মিলিয়ন ডলার। সম্প্রতি মার্কিন নৈতিকতা বিষয়ক কার্যালয়ের 927 পৃষ্ঠার দীর্ঘ রিপোর্টে এই তথ্য উঠে এসেছে এবং এই প্রতিবেদনটি প্রকাশের পরই মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক। ক্ষমতার অপব্যবহার করে ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের অর্থের পাহাড় বড় হচ্ছে আরও। ব্যাংক ব্যালেন্স বাড়ছে তার পরিবারের সদস্যদেরও। এ দফায় সবচেয়ে বড় আয় ক্রিপ্টোকারেন্সি খাত থেকে, যার হিসাব ছাড়িয়েছে $1.4 বিলিয়ন। মঙ্গলবার ট্রাম্পের 2025 সালের আর্থিক হিসাবের বিবরণী পর্যালোচনার পর 927 পৃষ্ঠার দীর্ঘ রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন নৈতিকতা বিষয়ক কার্যালয়। নথিতে দেখা যায় ট্রাম্প অর্গানাইজেশনের সহযোগী প্রতিষ্ঠান সিআইসি ডিজিটালের $636 মিলিয়ন হিসাব, যা সিংহভাগই এসেছে আরেক প্রতিষ্ঠান সেলিব্রেশন কয়েন্সের সাথে সিআইসি ডিজিটালের লাইসেন্সিং চুক্তি থেকে। এছাড়াও ট্রাম্প ও তার ছেলেদের সাথে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের পরিবারের যৌথভাবে পরিচালিত আরেক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের ক্রিপ্টো টোকেন থেকে আয় হয়েছে $600 মিলিয়ন। তবে শুধু ক্রিপ্টোতেই সীমাবদ্ধ নয়, অন্যান্য খাত থেকেও মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ আয় করেছেন প্রেসিডেন্ট, যার মাঝে রয়েছে মার এ লাগো ক্লাব থেকে 77 মিলিয়নের বেশি, এবিসি, সিবিএস, মেটা, ইউটিউব এবং এক্সের মতো প্রথম সারির গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সাথে আইনি মীমাংসা থেকে 86 মিলিয়নের বেশি, রোলেক্স, নিউ অরলিন্স সেন্টস, স্টিকার মিউলের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো থেকে $370,000 অধিক মূল্যের বিভিন্ন উপহার। তবে একসময়ের ক্রিপ্টো ব্যবসার কড়া সমালোচক ও ডিজিটাল বিনিয়োগকে স্ক্যাম আখ্যা দেওয়া ট্রাম্পের এই আচমকা পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ব্যাপক ক্ষোভ ঝাড়ছে ডেমোক্রেটরা। অভিযোগ, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে ট্রাম্পের ব্যবসায়িক বিনিয়োগ। দাবি উঠেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওয়াল স্ট্রিটের গতিবিধি নিয়ন্ত্রণে ক্রিপ্টো খাতে পারদর্শী কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। এমনকি মূলধারার অর্থনীতিতে ক্রিপ্টো খাতকে জায়গা করে দিতে নতুন আইন পাশের জন্য চাপ প্রয়োগও করছেন তিনি। শুধু ট্রাম্পই নন, বিভিন্ন ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপের মধ্য দিয়ে ব্যবসার প্রসার ঘটানোর লড়াইয়ে নেমেছে তার পরিবারের সদস্যরাও, যার মাঝে বর্তমানে ব্যাপক আলোচিত আলবেনিয়ার সংরক্ষিত দ্বীপ ধ্বংস করে ট্রাম্প জামাতার জ্যারেড কুশনারের $1 বিলিয়ন বিলাসবহুল প্রকল্প। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী আহমেদ রেজা। দেখার আমন্ত্রণ রইল।